নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বিএসএফ ক্যাম্পে নিগৃহীতা ধূপগুড়ির নাবালিকার পরিবারের সাথে কথা বললেন শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। অভিযুক্তের বিচার হবে পক্সো ধারাতেই। বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন কমিশনে। 2014 সালে নির্মিত সেতুর সংযোগকারী রাস্তা আজও তৈরি হয়নি। প্রাণ হাতে নিয়ে বাঁশের সাঁকো ব্যবহার করে চলে গ্রামবাসীদের যাতায়াত। সাংসদকে জানানো হলেও কোনো নজর নেই প্রশাসনে। শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা কথা বললেন বিএসএফ ক্যাম্পে নিগৃহীতা মেয়েটির পরিবারের সাথে। সম্প্রতি জলপাইগুড়ির বিএসএফ ক্যাম্পের আবাসন থেকে উদ্ধার করা হয়েছে ধূপগুড়ির এক নাবালিকাকে। রবিবার ওই নাবালিকা ও তাঁর পরিবারের সাথে কথা বলতে আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিশন বা WBCPCR এর 3 সদস্যের এক প্রতিনিধি দল। এদিন জলপাইগুড়ি সার্কিট হাউসে ওই পরিবারের সাথে কথা বলেন কমিশনের প্রতিনিধিরা। কমিশনের অ্যাডভাইজার অনন্যা চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন অর্পিতা ঘোষ ও রাজাময় মুখার্জি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে WBCPCR এর অ্যাডভাইজার অনন্যা চক্রবর্তী বলেন, বিএসএফ ক্যাম্পের আবাসনে নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়। যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই বিএসএফ জওয়ানেরই ছেলে সে। মেয়েটির সাথে ছেলেটি অ্যাপের মাধ্যমে যোগাযোগ করে। তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। ছেলেটি অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছিল। তাকে নেশা করানো হয় যাতে তার মাথা ঠিকঠাক কাজ না করে। কিন্তু মেয়েটি অত্যন্ত বুদ্ধিমতী। সে মাথা ঠান্ডা রেখে সেখান থেকেই পরিবারের সাথে যোগাযোগ করে। যতটা জানা গেছে, অভিযুক্তও একজন নাবালক। তাকে গ্রেপ্তার করা হয়েছে। পক্সো ধারাতে তার বিচার হবে। এক্ষেত্রে বিএসএফ এর ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে বলে জানান তিনি। কমিশনের সদস্য অর্পিতা ঘোষ বলেন, এমন ঘটনা নতুন নয়। গোটা উত্তরবঙ্গ জুড়েই বিএসএফ এর অত্যাচার চলছে। এক্ষেত্রে হয়তো বিএসএফ সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত নয়, কিন্তু বিএসএফ এ কাজ করেন এমন জওয়ানের ছেলে এই কাজটি করেছেন। তাই বিএসএফ এর নিরাপত্তা নিয়েও প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। কিছু নতুন নয়। আমার মনে আছে, আমি তখন এমপি বালুরঘাট 2017 সাল মোস্ট প্রবাবলি, একটি মেয়েকে এরকম বিএসএফ ক্যাম্পে অকথ্য অত্যাচার করা হয়, যেটা নিয়ে আমি তখন মুভ করেছিলাম। এবং তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিং। তিনি সেটা নিয়ে পার্লামেন্টে তার জবাবও দিয়েছিলেন। এবং তারপরে একজন সিও যান এবং তিনি গিয়ে সেগুলো নিয়ে কাজ করেন। এরকম কিন্তু বিএসএফ গোটা উত্তরবঙ্গ জুড়ে, যেহেতু আমাদেরটা একদম বর্ডার লাইন, এখানে গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বিএসএফের অত্যাচার ভয়ঙ্কর বেশি। এটা হয়তো ইনসিডেন্টালি বিএসএফ ডাইরেক্টলি নয়, তার ছেলে, কিন্তু এগুলো তো এরকম হঠাৎ করে ঘটে যায় না। এগুলোর একটা ইতিহাস থাকে। এবং বিএসএফ আজকে যদি বলে যে হ্যাঁ আমরা তুলে দিয়েছি, তো তুলে না দিয়ে ওরা করবেন কি? মানে এটা কোনো মহত্তর কাজ তারা করেননি, এটা বিএসএফকে বুঝতে হবে। হ্যাঁ, তার মানে সিকিউরিটি, কোয়েশ্চেন অফ সিকিউরিটি উঠে যাচ্ছে। তার মানে বিএসএফ এর ওখানে যে কোনো লোক যে কোনো মেয়েকে নিয়ে বা যে কোনো অন্য লোককে নিয়ে ঢুকে যেতে পারে। তার মানে তো বিএসএফ এর গোড়ায় গলদ আছে। বিএসএফকে অবিলম্বে, আমার মনে হয়, যদি সত্যিই বিএসএফকে ভালো কাজ করেছি প্রমাণিত করতে হয়, তাহলে বিএসএফকে আগে নিজেদের দিকে তাকাতে হবে যে তাদের কি কি করণীয় আছে। এভাবে আদারওয়াইজ একটা ক্যাম্পের মধ্যে ঢুকে যাচ্ছে এরকম একটা বাচ্চা মেয়ে, এবং বলছে হেলমেট পরে চলো। আমি শুনলাম মেয়েটি বললো, মানে অদ্ভুত ব্যাপার। পুরো জিনিসটা আমার খুব অদ্ভুত লেগেছে। তো পুরোটা শুনেই আমার মনে হয়েছে যে এই মেয়েটি যদি বুদ্ধিমতী না হতো, ও খুব বড় সমস্যার মধ্যে পড়তে পারতো। কিন্তু অত্যন্ত ইন্টেলিজেন্ট, ভীষণ সাহসী মেয়ে। এবং এইরকম মেয়েটি এই বয়সে এত সাহসী, আমি সত্যি অবাক হয়ে গেছি। অর্পিতাই মূলত কথা বলেছে ওর সঙ্গে। যেটা হয়েছিল যে ওর মেয়েটির সঙ্গে পরিচিতি হয়েছিল ছেলেটির কোনো একটা অ্যাপের মাধ্যমে। তারপরে মেয়েটির সঙ্গে ওর বন্ধুত্ব তৈরি হয় এবং ছেলেটি ওর অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। ওকে রাত্রিবেলায় আটকিয়ে রাখে বাড়িতে এবং তারপরে ওকে ভয় দেখায়। ওকে ছুরি দিয়ে ভয় দেখায়। ওকে জোর করে নেশা করায় যাতে ও মানে মাথা ঠিক করে কাজ না করে। এবং তারপরে ওর নানা রকম ভিডিও তোলে ইত্যাদি। কিন্তু মেয়েটি অত্যন্ত সাহসী মেয়ে। এত কিছুর পরেও কিন্তু ও মাথা ঠান্ডা করে ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। ওর সময় মতন ও বাড়ির লোককে ওর লোকেশন পাঠিয়ে দিয়েছে। ওর বান্ধবীকে ফোন করে মেসেজ করে বলে দিয়েছে আমি এখানে আছি, আমাকে বাঁচা। আমাকে ওরা কিন্তু
সবাই মিলে ধর্ষণ করার চেষ্টা করছে ইত্যাদি এরকম প্ল্যান করছে, এবং সেই জন্যেও বেরিয়ে আসতে পারে। খুবই সাহসী মেয়ে, খুবই পড়াশোনায় ভালো, বুদ্ধিমতী মেয়ে, ইন্টেলিজেন্ট মেয়ে, খুব ভালো মেয়ে। বিএসএফের ভূমিকা নিয়ে তো আমাদের অনেক প্রশ্ন আছে। 2021 সালে নির্বাচনের আগে বিএসএফ চন্দননগরের ওখানে একটা ক্যাম্প করেছিল, এবং সেখানে একটা স্কুলে ওরা ছিল। সেই স্কুলে বাচ্চারা মিড ডে মিলের খাবার নিতে যেত। সেখানে একটি বাচ্চা মেয়েকে ওরা একজন কোনো অফিসার সে খুব বাজেভাবে মোলেস্ট করে, এবং সেটা নিয়ে যখন সে অভিযোগ জানায়, আমরা গেছিলাম সেখানে, এবং আমরা এত বেশি তীব্রভাবে প্রতিবাদ করি এটার, যে দিল্লি থেকে বিএসএফের একজন কমান্ডার আসেন, এসে এটার ইনভেস্টিগেশন করেন। ভদ্রলোকটি যিনি ভদ্রলোক বলবো না, যিনি এটা করেছিলেন তাকে অ্যারেস্ট করা হয়, মানে বিএসএফ থেকে করে। এবং আমরা এটা বারবার দেখেছি যে এটা নতুন কিছু ঘটনা নয় বিএসএফ এর সঙ্গে। আপনারা পদক্ষেপ নিতে যাচ্ছেন হ্যাঁ, এখানে একটা সুবিধা আছে যে এই ছেলেটি বিএসএফ এর না, এর ছেলেটির বাবা হচ্ছে বিএসএফ এর, সুতরাং ও কোনো প্রোটেকশন নেই। বিএসএফ এর যে প্রোটেকশন, যেটা কেন্দ্রের একটা প্রোটেকশন থাকে, তো সেটা ওর নেই। ও পক্সো অ্যাক্টেই ওর হবে, ওর বিচার হবে। ছেলেটির বয়স আমরা এখনো সার্টেন নয়, আইদার 18 অথবা 18 থেকে সামান্য কম, কিন্তু তাতে কিছু এসে যায় না। এখন নতুন আইন অনুযায়ী পক্সোতে 16 থেকে 18-র মধ্যে হলে যদি দেখা যায় যে তার মানে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করে যে সে অ্যাকচুয়ালি অ্যাডাল্ট, মনে মনে অ্যাডাল্ট, তাহলে তাকে অ্যাডাল্টের মতোই তার ট্রায়াল হবে। হোলির দিন শিলিগুড়ি ডেপুটি মেয়রের ওপরে আক্রমণের অভিযোগ। হোলির দিনে শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকারের ওপর হামলার অভিযোগ উঠল। ঘটনার পর আজ শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ডেপুটি মেয়র। জানা গিয়েছে, শনিবার বিকেল নাগাদ ডেপুটি মেয়র রঞ্জন সরকার প্রধাননগরের একটি নার্সিংহোমে যাচ্ছিলেন। সেই সময় হিলকার্ট রোডে কয়েকজন যুবক ডেপুটি মেয়রের গাড়ি আটকে তার উপর হামলা চালায় এবং প্রাণে মারার হুমকিও দেয় বলে অভিযোগ। ঘটনার পর মৌখিকভাবে গতকাল পুলিশকে বিষয়টি জানান তিনি। এরপর আজ শিলিগুড়ি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন রঞ্জন সরকার। ঠিক কী কারণে এবং কারা হামলা করলো তা খতিয়ে দেখছে পুলিশ। দ্রুত দুষ্কৃতীদের ধরা হবে বলে জানিয়েছে পুলিশ। সঠিক তথ্য বেরিয়ে আসবে যে কী কারণ ছিল। অনেকেই ছিল বা তাদেরকে নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য, কিছু বললেন? তা তো আমি বলতে পারবো না, সেটা তো পুলিশ বলতে পারবে। ছোট করে বলতেন কি হয়েছিল ঘটনা বলেছি যে কালকে আমার একজন আত্মীয় মারা গেছিলেন। আমি তাকে তার দেহ আনতে আমি হাসপাতালে যাচ্ছিলাম। হিলকার্ট রোডে 4:45 নাগাদ আমি যখন সেখান দিয়ে যাচ্ছিলাম, আমার গাড়ির সামনে হঠাৎ কিছু উন্মত্ত লোকজন তারা এসে হামলা করে, আমার গাড়ির ওপরে আঘাত করে। আমি বেরিয়ে, যেহেতু আমার নিজের শহর, আমি রাস্তায় এই সময় থাকি, বেরিয়ে আমি তাদেরকে ডাকি, কথা বলার চেষ্টা করি। তখন পাশ থেকে যে ছেলেটির ছবি আপনারা পাচ্ছেন, সে বলছে মারদু কেয়া। এটা শোনার পর আমারই ভাই, আমার যে গাড়ি চালাচ্ছিল, ও আমাকে বলে, দাদা তুমি চলো, পুলিশকে ছবিগুলো পাঠিয়ে দিই, ব্যবস্থা নিই। কারণ গতকাল একটা আনন্দের দিন ছিল, আমি চাইনি যে সেই সময় কোনো রকমের একটা ঘটনা ঘটুক যেটা আমার শহরের এবং আমার নিজের এলাকার বদনাম হয়। আমি রাত অবধি অপেক্ষা করেছি, শ্মশান থেকে ফিরে এসে আবার আমি আইসিকে ফোন করি, আইসি সাহেবকে বলি যে কি হলো। উনি যখন আমাকে সঠিক উত্তর দিতে পারেননি, আমি তখনই আপনাদেরকে জানিয়েছি এবং আমার দলকে জানিয়েছি। তারপর যা আপনারা দেখেছেন সবটাই সামনে আছে। কমিশনারকে জানানো হয়েছে? সবাই জানেন, এখন সর্বোচ্চ জায়গা থেকে সব জায়গাতে জানানোর চেষ্টা করেছি, জানিয়েছি। কতদিন সময় ছিল পুলিশ? আজকেই বলেছে করবে। বা যারা ছিল তাদেরকে কেন নিয়ে আসা হলো? তারা কি তাদের লোকাল মানে স্থানীয় না বাইরের? কয়েকজন আমাকে চিনেছে, কিন্তু যে ছেলেটি এবং যে ছেলে দুটো মূলত অ্যাটাকটা করেছিল, ওরাই বলছিল যে এরা সব বাইরের। যুবক অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে একজন বাঁকুড়া অধিবাসী আর একজন শিলিগুড়ির 4 নম্বর ওয়ার্ডে থাকে। তো এই ধরনের ঘটনা শিলিগুড়িতে কমই ঘটে, এই ধরনের ঘটনা ঘটা উচিত না। পুলিশ প্রক্রিয়া করছে, ব্যবস্থা নেবে। মেয়র নিজেই বলছে যে বাম জামানে এরকম সাহস ছিল না দুষ্কৃতীদের। না, সেটা ঠিক আছে, একটা 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 ইনসিডেন্ট হয়েছে, ন্যাচারালি তার একটা প্রতিক্রিয়া হয়েছে। পুলিশ ব্যবস্থা নিয়েছে। একটা বাঁকুড়ার ছেলে এসছে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তো এরকম ঘটনা ঘটে না সচরাচর শিলিগুড়িতে। এটা পুলিশ অ্যাকশান নিয়েছে। কালকে রাতে আমি পুলিশের সাথে কথা বলেছি। দাদা, ডেপুটি মেয়রের কি নিরাপত্তা
নিরাপত্তা ওর লক্ষ্যে আছে, সাথে আছে, বাকিটা পুলিশ দেখবে, ওরা বুঝবে। মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটেই চলেছে। এরকমই ঘটনা ঘটল এদিন ওদলাবাড়ি বিধানপল্লী এলাকায়। বিধানপল্লীর বাসিন্দা আরতি সরকারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। আরতি সরকার বলেন, এদিন তিনি নিজের কাজে বাইরে ছিলেন। কিছুক্ষণ পর বাড়ি এসে তিনি দেখেন গ্রিলের তালা ভাঙা। প্রধান দরজার তালা ভাঙার চেষ্টা করে চোর, কিন্তু সেই তালা ভাঙতে পারেনি। তবে সিঁড়ির ঘরের ভেতরে ঠাকুরের কাঁসা পিতলের বাসনপত্র নিয়ে চলে গেছে চোরের দল। তিনি আরও বলেন, কিছুদিন আগেই পাশের গলিতে একইভাবে চুরি হয়েছে। বাড়িতে কেউ না থাকলেই চুরির ঘটনা ঘটছে, সকলেই আতঙ্কে রয়েছেন। আজকে এই আমার শাশুড়ির বাড়িতে, শাশুড়ি মা আমার বাড়িতে যান এমনি দেখা করার জন্য। তো ওই সময় কিছু চোর চলে আসে, এই দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে কিছু বাসনপত্র নিয়ে যায় ঠাকুরের। আর মেইন ডোরে তালা ভাঙতে পারে না, তারা অনেক চেষ্টা করেছে কিন্তু পারে নাই। তো এটা রক্ষা পাওয়া গেছে। আর কিছুদিন আগেও পাশে গলিতেও এরকম ঘটনা ঘটে গেছে, অনেক জিনিস নিয়ে গেছে। তো আমরা একটা দুশ্চিন্তার মধ্যে আছি, এটা যেন প্রশাসন একটু দেখুক এই বিষয়টা নিয়ে। বাড়ি খালি থাকলে এরকম হচ্ছে? হ্যাঁ, বাড়ি বিশেষ করে বাড়ি খালি থাকলে, বাড়িতে কেউ না থাকলে এই ব্যাপারটা হচ্ছে আর কি, মাঝে মধ্যে হচ্ছে। দিনের বেলায় হলো না? দিনের বেলায় হচ্ছে এটা। রাতের থেকে দিনের বেলায় ভয় বেশি? দিনের বেলায় ভয়ের সম্ভাবনাটা বেশি। বাড়ি খালি রাখা যাবে না এখন, বাড়ি খালি থাকলে এই ব্যাপারটা হচ্ছে আর কি। এটা কোন জায়গাটা? এটা ওদলাবাড়ি বিধানপল্লী। শাশুড়ির নাম? আমার শাশুড়ির নাম আরতি সরকার। আপনার নাম? আমার নাম লিটন সরকার। একাধিক দাবি আদায়ের লক্ষ্যে ময়দানে নামতে চলেছে সারা ভারত ফরওয়ার্ড ব্লক। কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির অভিযোগ তুলে উত্তরকন্যা ও দিল্লি অভিযানের ডাক দিল সারা ভারত ফরওয়ার্ড ব্লকের উত্তরবঙ্গের আঞ্চলিক কমিটি। রবিবার আন্দোলনের রূপরেখা তৈরি করতে জলপাইগুড়ি শহরের নেতাজি সুভাষ ফাউন্ডেশনের রাজ্য নেতাদের পাশাপাশি উত্তরবঙ্গের প্রত্যেক জেলার নেতারা আলোচনা সভা করেন। উত্তরবঙ্গের যুবকরা কাজ পাচ্ছেন না, কৃষকরা ফসলের দাম পাচ্ছেন না, তিস্তা সেচের সমস্যা চলছে, সীমান্তের সমস্যা রয়েছে বলেও অভিযোগ। এদিনের সভায় উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, সারা ভারত ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটি চেয়ারম্যান গোবিন্দ রায়, সম্পাদক মণ্ডলীর সদস্য অক্ষয় ঠাকুর সহ অন্যান্যরা। সারা ভারত ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটির আহ্বানে উত্তরবঙ্গের 7টি সাংগঠনিক জেলার সমস্ত সম্পাদক মণ্ডলীর সদস্যদের সভা এখানে আহত হয়েছিল। তাতে সাধারণ সম্পাদক উপস্থিত আছেন, আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রীমন্ত মিত্র মালদার থেকে, অক্ষয় ঠাকুর উপস্থিত আছেন, ইন্দ্রজিৎ সিনহা উপস্থিত আছেন। এর বাইরে আমাদের 54 জন সম্পাদক মণ্ডলীর নেতৃত্ব, তারা আজকে সভায় উপস্থিত ছিলেন। এই সভায় দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হয়েছে যে আগামী কয়েক মাস আমাদের লাগাতার কর্মসূচি, যেমন 11ই এপ্রিল দিল্লি অভিযান, সেই উপলক্ষে 22 থেকে 25শে মার্চ এলাকা এলাকা আমাদের প্রচার অভিযান। তারপরে আমাদের ঘরে ঘরে নেতাজি, সেই কর্মসূচি নিয়ে বাড়িতে বাড়িতে আমাদের সমস্ত কর্মীরা পৌঁছাবে। এটা চলতে থাকবে আগামী নভেম্বর মাস পর্যন্ত। নভেম্বর মাসে আমাদের শিলিগুড়িতে উত্তরকন্যাকে সামনে রেখে, তিস্তা ভবনকে সামনে রেখে, সেচ ব্যবস্থার জন্য যে তিস্তা ভবন, একে অভিযান করে আমরা ডাক দিয়েছি 21শে নভেম্বর শিলিগুড়ি চলো। তার প্রচার গোটা উত্তরবঙ্গ জুড়ে সংগঠিত হবে। এই আন্দোলনের কর্মসূচিগুলো আজকের সভায় গৃহীত হয়েছে। আমরা আশাবাদী এই আন্দোলনের মাধ্যমেই নির্বাচনী প্রচারের কাজ এগিয়ে নিয়ে যাব। এই তৃণমূল এবং বিজেপি খালি হিন্দু আর মুসলমান করে মানুষের স্বার্থকেই অবজ্ঞা করে চলেছে। এখানে বেকারদের কাজ নেই, এখানে কৃষকের ফসলের দাম নেই, আলু চাষিদের হাহাকার, সীমান্তের নাগরিকদের হাহাকার, কোনো দিকে তাদের নজর নেই। আমরা ফরওয়ার্ড ব্লক মানুষের এই আন্দোলনগুলোকে নিয়ে মাঠে ময়দানে নামছি। বিভিন্ন জায়গায় জেলায় জেলায় আমাদের মিছিল হবে। শিলিগুড়িতে 21শে নভেম্বর আমাদের মহা মিছিল সংগঠিত হবে। আর 11ই এপ্রিল আমরা দিল্লি যাচ্ছি, দিল্লির সরকারের টনক নড়ানোর জন্য। দিল্লিতেও আমরা এই দাবিগুলোকে নিয়ে মিছিলে সামিল হব। জলপাইগুড়ির সবজির বাজারে সবজির দাম তলানিতে, সমস্যায় ব্যবসায়ী থেকে চাষিরা, কিন্তু অল্প টাকায় ব্যাগ ভর্তি বাজার করে খুশি ক্রেতারা। দিন দিন কমছে সবজির দাম, 30 টাকায় ব্যাগ ভর্তি বাজার, খুশি বাজার করতে আসা ক্রেতারা।
সামান্য বৃষ্টিতে সবজির ফলনে সেরকম কোনো ক্ষতি হয়নি। বর্তমানে সবজির যোগান ভালো। আলু, টমেটো, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি, বিট, গাজর, কাঁচা লঙ্কা, শসা সহ বিভিন্ন সবজির দাম জলপাইগুড়ি স্টেশন বাজার, দিনবাজার, ইন্দিরা গান্ধী কলোনি, মোড় বাজার সহ বিভিন্ন বাজারে বর্তমানে দাম অনেকটাই কম। সবজির যোগান বেশি থাকার কারণে বর্তমানে সবজির দাম নিয়ন্ত্রণে বলা যেতে পারে। জমিতে এখন অনেক সবজি রয়েছে, তাই দাম কমা ছাড়া আর আপাতত বাড়বে না, পরিষ্কার জানিয়ে দিলেন পাইকারি থেকে খুচরো সবজির বিক্রেতারা। বর্তমানে সবজির বাজারে অল্প টাকায় ব্যাগ ভর্তি সবজি মিলছে। টমেটো থেকে বাঁধাকপি, ফুলকপি, আলু সহ অন্যান্য সবজির দাম একেবারেই নেই। টমেটো বাজারে 4 থেকে 5 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে ওই একই দরে, অর্থাৎ 4 থেকে 5 টাকা। ফলে একদিকে সবজি বিক্রেতারা যেমন সবজি বিক্রি করে লাভের মুখ দেখতে পাচ্ছেন না, তেমনি সবজি যারা চাষ করছেন অর্থাৎ চাষিরা তারাও লাভের মুখ দেখতে পাচ্ছেন না। তবে কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছিল তার ফলে সবজির দাম কিছুটা হলেও বাড়বে এমনটাই ভেবেছিলেন ক্রেতারা, কিন্তু খেতে পরিমাণের চেয়ে অনেকটাই বেশি সবজি রয়েছে, তাই আপাতত সবজির দাম বাড়বে না বললেই বিশ্বাস বিক্রেতাদের। আজকের বাজার দর: আলু প্রতি কিলো 10 থেকে 12 টাকা, টমেটো 10 টাকা কিলো, ফুলকপি, বাঁধাকপি 5 টাকায় একটা, গাজর 20 টাকা কিলো, বেগুন 20 টাকা কিলো, মটরশুঁটি 20 টাকা কিলো, লঙ্কা 30 টাকা, শসা 20 টাকা কিলো। সবজির দাম কি বাড়বে মনে হচ্ছে আপনাদের, এই আলু, পেঁয়াজ এই সমস্ত? পেঁয়াজের দাম তো এখনো বাড়ে নাই, আলুর দামও সেরকম বাড়তেছে না, একটা নিম্নতম দাম আছে। আর সবজির দাম বৃষ্টি হওয়াতে একটু হয়তো খারাপ হইতে পারে, কিন্তু এখনো দাম বাড়ার মতন সম্ভাবনা নাই। দাম বাড়লে একটু কয়েকদিন পরে বাড়বে। আর আলু, পেঁয়াজ কত বিক্রি করছেন? আলু এখন সব রকম আলু মোটামুটি 20 টাকা 15 টাকা বিক্রি হচ্ছে, পেঁয়াজ 40 টাকা পুরানোটা বিক্রি হচ্ছে, নতুন পেঁয়াজ 30 টাকা বিক্রি হচ্ছে। এরকম দামেই চলছে এখন বাজার। মানে এখন দাম অনেকটাই কম রয়েছে? কম, অনেক কম এখন বাজারটা। তো মানে আশঙ্কা কি রয়েছে কি একটু বাড়ার? এখন বৃষ্টিতে, এই একটা বৃষ্টিতে সেরকম তো বোঝা যায় না। এখন যদি আরো নেক্সটে যদি বৃষ্টি হয় তারপরে তো মনে হয় ভয়াবহ বাড়ারটা। সবজির দাম তো এখন ঠিকই আছে, কমই আছে, অনেকটাই কমে গেছে, অনেকটাই কম, কিন্তু বৃষ্টি হলো এখন বাড়বে মনে হয়, কিছু মনে হয় বাড়ার আশঙ্কা রয়েছে। হ্যাঁ, যেমন এখন টমেটো তো খুবই মানে সস্তা, কৃষকরা দাম পাচ্ছে না এখন। এবার কি আপনারা একটু আশঙ্কা করছেন যে বৃষ্টিটা হওয়ার ফলে কিছুটা হলেও বাড়বে? কিছুটা হলে দাম বাড়বে, মানে এখন সুবিধা রয়েছে। হ্যাঁ, এখন একটু সুবিধা আছে। দেখছেন এখন বাজারে ঠিকঠাকই আছে, কমই রয়েছে। এখন তো জলের দাম, এখন তো সবজি মানে আমরা নিচ্ছি খালি লসই হচ্ছে, লাভ আর কোথায়? আমাদের কাস্টমার একদিন বাজার করলে 7 দিন নাই, কি সব ফেলে দিচ্ছি মাল। বৃষ্টিটা হলে কি এই হলো, দাম কি দেরি আছে, দাম কি বাড়বে? আরো 2-2.5 মাস, 2-2.5 মাসের আগে কোনো দাম বাড়বে না। বৃষ্টিতে মাল ফেলে দিচ্ছি, এই বৃষ্টি তো নষ্ট হবে না, জোরদার বৃষ্টি লাগবে, তাহলে নষ্ট হবে। এখন কি লসে? প্রচুর লসে, প্রচুর। এই যে 1 মাসের মধ্যে বাজার ভাঙার পরে 30,000 টাকার উপরে লস। এই পয়সাটা মেকআপ দিতে 5 বছরও মেকআপ দিতে পারবো না, যা বাজার। কমলো কেন এত? এই বছর কমলো, আমদানি হয়ে গেছে বেশি। সবজির দাম তো বাড়ে আমদানির উপরে, কমে আমদানির উপরে। এখন অ্যাভেলেবল যদি মাল হয়ে যায় ওটা তো এমনি কে খাবে? আর যখন না থাকে তখনই দামটা বাড়ে। ওই যে বর্ষা যখন দাম বাড়ে তখন তো গাছে ফল হয় না, যার জন্য দামটা বাড়ে। এটা কি লোকাল? আপনারা কোথা থেকে আনেন? আমরা এখান থেকে আনি, বহু জায়গার মাল আছে, এটা বাইরের ব্যাঙ্গালোরের মাল আছে, নাসিকের মাল আছে, লোকাল মাল আছে, বিভিন্ন জায়গার থেকে মাল আসে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না, আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680570। জলপাইগুড়ি লাইফলাইন শপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন আপনাদের নানা রকম রোগ সমস্যার সমাধানে। সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় বসছেন স্কিন, ভেনেরিওলজি এবং লেপ্রোসি স্পেশালিস্ট ডক্টর কোগে পটম।
বুধ বৃহস্পতি দুপুর 2:30 থেকে বসছেন ত্বক চুল নখ বিশেষজ্ঞ ডক্টর শাইনি দত্ত। সোম থেকে শুক্র বিকেল 4টায় বসছেন নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীত প্রকাশ। মঙ্গল ও শনি দুপুর 12টা থেকে অর্থোপেডিক ডক্টর অভিষেক মল্লিক বসছেন। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। সেতু আছে কিন্তু রাস্তা নেই। সেতু ব্যবহার করা যাচ্ছে না রাস্তা না থাকার কারণে। দুর্ভোগে এলাকাবাসীরা। লাখ লাখ টাকা খরচ করে তৈরি হয়েছে সেতু, কিন্তু নেই সংযোগকারী রাস্তা। জলপাইগুড়ি খারিজা বেরুবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই সেতু এখন এক অদ্ভুত বাস্তবতার সাক্ষী। নদীর ওপর সেতু দাঁড়িয়ে থাকলেও সেখানে পৌঁছানোর জন্য স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগেই বাঁশের রাস্তা তৈরি করে নিয়েছেন। তবে বর্ষা এলেই সেই রাস্তা ভেসে যায়, সমস্যা বাড়ে মানুষদের। যখন তখন এই সংযোগকারী বাঁশের সেতু ভেঙে গিয়ে বড়সড় দুর্ঘটনাও ঘটতে পারে। কার্যত প্রাণ হাতে নিয়ে রোজ যাতায়াত করতে হয় দুর্গম এই পথ দিয়েই। এলাকার বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত, কাজেই নিত্যদিন এই বিপজ্জনক জায়গা পেরোতেই হয় তাদের। এলাকাবাসীদের অভিযোগ, সেতু নির্মাণ শুরু হয়েছিল 2014 সালে, তখনকার সাংসদ বিজয়চন্দ্র বর্মনের উদ্যোগে, কিন্তু কাজ শেষ হওয়ার পরও সংযোগকারী রাস্তা তৈরি হয়নি। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। জলপাইগুড়ি ও হলদিবাড়ি বাজারে কৃষিপণ্য পরিবহনের একমাত্র ভরসা এই সেতু, কিন্তু রাস্তা না থাকার কারণে ভোগান্তির শেষ নেই। গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, বর্তমান সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের কাছে এলাকাবাসীরা আবেদন জানিয়েছিলেন যেন এই অসম্পূর্ণ কাজটি দ্রুত সম্পূর্ণ করা হয়। স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, সবাই জানেন, বিডিও পর্যন্ত বিষয়টি জানেন, তবুও কেন কাজ হচ্ছে না সেটা বোঝা কঠিন। প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসীরা এবার সরব হয়েছেন। ভোটের আগে প্রতিশ্রুতি মিললেও কাজ কবে হবে সেই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। কৃষি প্রধান এলাকার এই সমস্যা দ্রুত সমাধান না হলে ক্ষতির মুখে পড়বেন হাজার হাজার কৃষক ও সাধারণ মানুষজন। প্রশাসনের এখনই হস্তক্ষেপ প্রয়োজন, নইলে বর্ষার জল আবারও ভাসিয়ে নিয়ে যাবে সাধারণ মানুষের স্বপ্ন। এদিক দিয়ে তো মাঝে মধ্যে আমরা যাওয়া আসা করি, তো আমাদের এখানে আত্মীয় আছে। আচ্ছা, তো এইদিকে ব্রিজটা অনেক দিন থেকে এরকম করে আছে, মানে পাকা হলে ভালো হয় যাওয়া আসা। এখন তো ধরো বাসের দিয়ে চলতেছে 8 মাসে, যখন বর্ষা আসে তখন তো খুবই অসুবিধা হয়, এদিকে যাওয়াই যায় না। আচ্ছা, কি চাচ্ছেন তাহলে? তো এই ব্রিজটা হলে ভালো হয়। আচ্ছা, আপনার নাম? শঙ্কর রায়। এই এলাকায় থাকেন তো? হ্যাঁ, এই সামনে এলাকায়। এই ব্রিজটা আমাদের মানে খুব প্রভাব পড়ছে আমাদের জীবনে। আচ্ছা, এই যে চলাফেরা একটা অসুবিধা, একটা মনে করলো যদি কেউ পেশেন্ট টেশেন্ট থাকে এখানে যাতায়াতের সুবিধা, আর বিশেষ করে কৃষক, আমাদের সবাই কৃষক এখানকার, কৃষক এরিয়া, মালপাতি নিয়ে যাওয়ার পক্ষে খুব অসুবিধা আমাদের এখানে। হ্যাঁ, খুব ঠেলাঠেলি রাস্তা আকার ওঠা নামা করতে খুব ক্যারিং হয়ে যায় এই জায়গায়। এটা হলে আমাদের খুবই উপকৃত হই। এটা খুব সমস্যা এটা এই জায়গায়। উপরে পর্যন্ত জানা আছে, ভিডিও অবধি জানা আছে, কিন্তু ওই কোনো তো পদক্ষেপ কারো দেখা যায় দেখতে পাই না। ভিডিও অবধি সব জানা আছে, এখানে কবে হবে এটা আমরা সব নিজের থেকে দিচ্ছি। এটা আমরা নিজের বাস কালেকশন করে নিজের বিনা পরিশ্রমে আমাদের সুবিধা আছে, আমরা নিজেরাই করছি। এটা কোনো প্রধান পঞ্চায়েত কোনো ব্যবস্থা নেই? প্রধান পঞ্চায়েত কি ব্যবস্থা নাই, ওইরকম অনুদান নাই, তবে আমরা নিজেরাই আমাদের নিজের উদ্যোগে এটা করা হয়েছে। আচ্ছা, কি চাচ্ছি এটা তো মনে করে বৃষ্টি হয়ে গেলে আমাদের জীবনে একটা নতুন রাস্তা খুলে যাবে। এটা একটা যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত হবে, খুব তাড়াতাড়ি হোক। কত এখানে চারপাশে আমাদের শালবাড়ি গ্রামটা পরে, হরিমন্দির শালবাড়ি, এখানে একটা গ্রাম পরে। আবার এখানকার লোক, আমাদের এখানে মানিকগঞ্জ টানিগঞ্জ লোক এখানে খুব যাওয়া আসা করে, রাত 10টা-11টা পর্যন্ত লোক যাওয়া আসা করে এই ভাঙা ব্রিজের উপর দিয়ে। আর ব্রিজটা যদি খুলে যায় তাহলে আরো বেশি লোকের সুবিধা হবে। এই এলাকাটার নাম? আমাদের এটা হরিমন্দির শালবাড়ি। এই এলাকার মানুষ কৃষিজীবী, সম্পূর্ণ যে সমস্ত কৃষি আছে সেটা ওই দিক দিয়ে পারাপার হলে খুব সুবিধা হয়। আমাদের অনেকগুলি গ্রাম আছে, যেমন ধরেন এদিকে মালকানি হাট থেকে শুরু করে হরিমন্দির, প্রামাণিকপাড়া, নাপিতপাড়া, তারপরে ওদিকে হাড়িরঘাট, নূতন বন্দর, এই সমস্ত গ্রাম যে কৃষিজীবী, এই কৃষিজীবীর কৃষিপণ্য হলদিবাড়িতে নিয়ে যাওয়ার সেটাই একটা গুরুত্বপূর্ণ রাস্তা। তাই আমি অনুরোধ করব এই ব্রিজের 2 দিকে মেরামত করে রাস্তাটাকে সুন্দর করে দেওয়ার জন্য আমাদের বর্তমান সাংসদ মাননীয় জয়ন্ত রায় আছেন, এবং আমাদের এখানে জেলা পরিষদ
এবং ব্লক স্তরের যে সমস্ত আমাদের আধিকারিক আছেন তারা যদি দৃষ্টি আকর্ষণ করে আমাদের এই ব্রিজটাকে আবার নতুন মেরামত করে কৃষিজীবী মানুষদের উন্নয়ন করার জন্য, তাহলে আমরা খুব খারিজা বীরবাড়ি 2 এর পক্ষ থেকে উপকৃত হব। আমি উদ্যোগ মানে কি, আমাদের যে এখানে ফিনান্সটা আসে সেই ফিনান্সে ওখানে কোনো রকম কোনো কাজ হবে না, কারণ একটাই আমাদের ফিনান্স, সেটা হচ্ছে এখন 15 ফিনান্স, আর 5th ফিনান্সের আমরা সামান্য কিছু অর্থ পাই। এই অর্থ দিয়ে সম্পূর্ণ অর্থ দিলেও সেখানে আমাদের কাজে লাগবে না। তাই এলাকার উন্নয়নের জন্য আমরা ছোট ছোট কাজগুলি করছি। তাই ওই বড় উন্নয়নটা করবার জন্য আমি আমাদের বর্তমান যে সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় মহাশয়কে তার আগের সাংসদের যে বাকি কাজ করবার জন্য আমি খারিজা বীরবাড়ি প্রধান হিসেবে অনুরোধ করছি। পরিবারের অমতে বিয়ে তরুণীর, আর এই ঘটনায় জীবিত মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করলেন পরিবারের সদস্যরা। শনিবার এমনই অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলো উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। পরিবারের বক্তব্য, তাদের মেয়ে তাদের ইচ্ছের বিরুদ্ধে ভিন্ন সম্প্রদায়ের ছেলেকে বিয়ে করেছে। এতে তারা গভীরভাবে মর্মাহত হয়েছেন। তারা মনে করেন তাদের মেয়ে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং পরিবারের সম্মান নষ্ট করেছে। তাই তারা বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন। এই শ্রাদ্ধানুষ্ঠানের মাধ্যমে তাদের মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথাও ঘোষণা করলেন তারা। পরিবারের সদস্যরা এদিন হিন্দু রীতিনীতি অনুযায়ী শ্রাদ্ধের অনুষ্ঠানের আয়োজন করেন। পুরোহিত মন্ত্রপাঠ করেন। গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যেন এমন ঘটনা না ঘটে তার জন্যই এই কাজ। আজকে স্বপ্ন যে ভেঙে গেছে অন্য পরিবারের সাথে, যা আমরা মেনে নিতে পারিনি, ওর জন্য আজকে ওর শ্রাদ্ধ কর্মক্রিয়া করলাম। লাস্ট ও ভাগছিল প্রায় 9 তারিখ 3 মাস 2025-এ। আজকে ওর চৌথা আমরা ক্রিয়াকর্ম শ্রাদ্ধ করলাম। যোগাযোগ হয়েছিল? হ্যাঁ, যোগাযোগ হয়েছিল, দেখা হয়েছিল। ও না স্বীকার করছে। ওর দাদা যেহেতু ছেলে, যাতে এরকম আর কোনোদিন কোনো মেয়ে যাতে এরকম ঘটনা না করে, এটাই চাইবো। কোন জায়গা এটা? জিয়াখুরি নুকনি বাড়ি, সোনাপুর হাট, থানা চোপড়া। আপনার নাম? প্রসেনজিৎ সিং। ওই যে ভাগে গেছে আর কি, মানে মেয়ের মতেই ভাগছে। আমাদের গ্রামবাসী বা ফ্যামিলির কারো মত না নিয়ে, তার জন্য মানে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আর কি। পরিবারের পাশাপাশি পুরো গ্রামবাসী মিলে? হ্যাঁ, পরিবারের পাশাপাশি আমরা প্রায় গ্রামবাসী সবাই মিলে। কি করলেন আজকে? ওর শ্রাদ্ধ। মানে কি কারণে এতটা যে শ্রাদ্ধ পর্যন্ত যেতে হলো? এটা একটু কারো ভিতরে আমাদের গভীর আছে, রহস্য আছে, ওটা বলছি না। না, ওটা তো আছেই। পরবর্তীতে যেন যদি শিক্ষা না দিয়ে, তাহলে পরবর্তীতে আরও ঘটবে এরকম। কিন্তু ওই যে বললেন যে কি কারণে, কারণটা বলছি না আর কি, কোন মতে গেছে ওইটা বলছি না আর কি, ওই কারণটা ওইটাই বলছি। কিন্তু ওই শিক্ষাটার জন্যই আরও বেশি করে, কেন গেছে আরও ওরকম যদি যায়, তাহলে সমাজ যদি না মানে, গ্রাম মানে ফ্যামিলি মানছি না আমরা, প্লাস সমাজও মানছে না, তাহলে কীরকম পর্যায়ে গেছে। তার জন্য বাধ্য হয়েছে এরকম করতে, যেন পরবর্তীতে আর কোনো মেয়ে শিক্ষা হয় যেন না করে। কেন আমারও তো আছে, পরবর্তীতে ভাগতে পারে। দোল উৎসবের পর কাদা খেলার আয়োজন জলপাইগুড়ির সেনপাড়ায়। আজকের এই চিত্র জলপাইগুড়ির সেনপাড়া কালীতলা রোডের। বংশ পরম্পরাতেই এই কাদা খেলা অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানান এলাকাবাসী। এই অনুযায়ী এবারও এই কাদা খেলার আয়োজন করা হয় বাসিন্দাদের পক্ষ থেকে। এদিন বাদ্যযন্ত্রে তালে তাল রেখে মাঠের পাশে কাদা খেলায় মেতে ওঠেন অনেকেই। ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে একে অপরকে কাদা লাগিয়ে দেওয়া হয়। বাসিন্দা রিঙ্কু সেন বলেন, দোল পূর্ণিমায় রং খেলা হয় আর তারপরেই এই কাদা খেলা হয়। বহুদিন ধরে এই খেলা এই এলাকায় হয়ে আসছে। আমরা এখনও এই কাদা খেলা ধারাবাহিকভাবে খেলে আসছি এবং আনন্দ উপভোগ করছি বলে জানান তিনি। যে এটা আমাদের হচ্ছে বংশ পরম্পরা খেলা, ঠিক আছে। প্রতি বছর আমরা হোলির পরে এই খেলাটা খেলি। তাই আজকে আমরা সবাই মিলে, বাচ্চারা, ভাইরা, ছোটরা, বড়রা, দাদারা, দিদিরা বা কাকারা, কাকিমারা সবাই মিলেই তো মজা করছি আমরা আজকে এই দিনে। এটা হচ্ছে কালীতলা সেনপাড়া। এই খেলাটা অনেক দিন চলছে আমাদের, ভীষণ এনজয় দিন। হোলির থেকে বড় এনজয় হচ্ছে আমাদের এটা। আর কি বলবো, আমার নাম হচ্ছে পিকু সেন। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
জলপাইগুড়ি শহরে মনোরম পরিবেশে বিশাল হল ঘর সঙ্গে লন সহ একাধিক সুবিধা নিয়ে হাজির জলপাইগুড়ি ক্লাব কোম্পানি। শহরের মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে স্বল্প মূল্যে ভাড়া নিতে পারেন। বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে সত্বর যোগাযোগ করুন। রয়েছে পার্কিং, সেলফি জোনের সুবন্দোবস্ত। প্রকৃতির ছোঁয়ায় মুক্ত পরিবেশে বিশেষ দিন উদযাপনে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, পিডি কলেজের পাশে, ক্লাব রোড, ইউরোপিয়ান ক্লাব। যোগাযোগ নম্বর 9126014307। বন থেকে দলে দলে চলে আসছে শহরে, চালাচ্ছে আক্রমণ থেকে অত্যাচার। বানরের হাত থেকে রেহাই চাইছেন শহরের মানুষজন। ফের বানরের উপদ্রব শুরু হয়েছে শহরে। বেশ কয়েক মাস আগে শহরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে দেখা যেত এক ঝাঁক বানরকে। কয়েক মাস থেকে সেটা বন্ধও ছিল। বর্তমানে ফের বানরের উপদ্রব শুরু হয়েছে। লোকের বাড়িতে গিয়ে ভাত মাছ খেয়ে নিয়ে চলে যাচ্ছে, বাইরে জিনিসপত্র রাখলে সবটাই নিয়ে চলে যাচ্ছে। ফলে এক ধরনের অশান্তির পরিবেশ তৈরি হয়েছে জলপাইগুড়িতে। বিশেষ করে ক্লাব রোডের অন্তর্গত বিভিন্ন জায়গা সহ করলা নদীর আশপাশ দিয়ে ভরে গেছে এই বানরের দলে। চলছে অত্যাচার। বানর তো কত ওই দিক দিয়ে আসে যাওয়া আসা করে। এখন কি অসুবিধা হচ্ছে আপনাদের? এদিকে তো বন্ধ হয়েছিল। এখন কোনো অসুবিধা নেই। ঘোরাঘুরি করে এদিকে কত আস্তে আস্তে এদিকে যাচ্ছে সকালবেলা করে। এখন কি করে এসে আইসে কি করবে, বাড়ি ঘরে সব ঢুকে ঢুকে খাওয়া দাওয়া করে সব। মানে এটা ভাত তরকারি যা পায় একেবারে সব ফেলে ঠেলে দিয়ে। এটা তো উপদ্রব এক সময় কমে গেছিল না, আবার কি শুরু হয়েছে? মাঝে কম ছিল, আবার শুরু হয়ে গেছে। জিনিসপত্রকে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, ভাত তরকারি চাল ডাল যা পাচ্ছে একেবারে সব খাইয়ে দেয় শেষ। কি করবো এখন? ফরেস্টে খাওয়া না পেলে তোরা আসবেই, খাবেই, ওদেরকে তো আর মারা যাবে না। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। বিএসএফ ক্যাম্পে নিগৃহীতা ধূপগুড়ির নাবালিকার পরিবারের সাথে কথা বললেন শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। অভিযুক্তের বিচার হবে পক্সো ধারাতেই। বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন কমিশনে। 2014 সালে নির্মিত সেতুর সংযোগকারী রাস্তা আজও তৈরি হয়নি। প্রাণ হাতে নিয়ে বাঁশের সাঁকো ব্যবহার করে চলে গ্রামবাসীদের যাতায়াত। সাংসদকে জানানো হলেও কোনো নজর নেই প্রশাসনে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার। Preview.